ডলারের দর বাড়ায় চাপে জ্বালানি খাত, গ্রাহকের কাঁধে আবারও চাপছে বিদ্যুতের বাড়তি দামের খড়গ। আইএমএফ এর প্রেসক্রিপশনে ক্ষুণ্ণ হবে ভোক্তা স্বার্থ, বলছে ক্যাব। শিগগিরই নতুন স্কেডিউলে চলবে মেট্রো রেল। 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পরপর ছাড়বে ট্রেন। আপাতত পরিকল্পনা নেই শুক্রবার চালুর। 1.5 বছরে ঋণের 75 কোটি টাকা পরিশোধ। একদিনের বাজারেই ফুরিয়ে যায় ভাতার টাকা। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়লেও দারিদ্রতা কমাতে মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। বাজেট সুষম বন্টনের তাগিদ। কেটে গেছে ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা, দ্রুত এগিয়ে চলেছে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। আগামী বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার আশা। এবং জ্যৈষ্ঠের প্রথম দিনে রাজশাহীর গুটি আম নামানো শুরু। বড় গাছে ফলন কম আর টানা দাবদাহের প্রভাব বাগানে। কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষি বিভাগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ডলারের দাম বৃদ্ধি, আইএমএফ এর চাপ, বৈশ্বিক বাস্তবতা সব মিলিয়ে ত্রিমুখী সংকটে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ অবস্থায় আবারও চাপছে গ্রাহকের উপর দাম বৃদ্ধির খড়গ। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে আইএমএফ এর প্রেসক্রিপশন আরও নাজুক করবে গ্রাহক স্বার্থ আর জ্বালানির নিরাপত্তাকে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। নানামুখী সংকটে সাম্প্রতিক বছরগুলোতে ধুঁকতে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাত সমানভাবে বিপাকে ফেলছে গ্রাহকদেরও। 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছিল 9 বার, কিন্তু গত 1.5 বছরেরও কম সময়ে দাম বাড়ে 4 বার। 2010 সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে 3 টাকা 73 পয়সায় থাকা ইউনিট প্রতি বিদ্যুতের গড় দাম 140% বেড়ে এখন দাঁড়িয়েছে 8 টাকা 95 পয়সা। আর এই অবস্থা এবার আরও নাজুক হওয়ার পালা। বলা যায় আমদানি নির্ভর বিদ্যুৎ জ্বালানি খাত প্রায় পুরোটাই ডলার কেন্দ্রিক। তেল, কয়লা, এলএনজি কিংবা ভারত থেকে বিদ্যুৎ আমদানি, বিদ্যুৎ কেন্দ্রের দেনা, বিদেশি কোম্পানির পাওনা সবই পরিশোধ হচ্ছে ডলারে। কিন্তু ডলারের আনুষ্ঠানিক দাম 1 লাফে 7 টাকা করে বাড়ানোই আবারও বাড়তি ব্যয়ের শঙ্কা বিদ্যুৎ জ্বালানি খাত ঘিরে। আবার বিশ্ববাজারে নানামুখী অনিশ্চয়তাও কাটেনি এখনো। তার উপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কাছ থেকে ঋণ নিতে গিয়ে বিদ্যুৎ জ্বালানি খাতকে ভর্তুকি মুক্ত করা সহ নানা সংস্কারের পথে হাঁটতে অনেকটাই বাধ্য হচ্ছে সরকার। আর এসবের ভার গিয়ে চাপছে সাধারণ গ্রাহকের কাঁধে। প্রাইস প্রতি মাসে বাড়বে কমবে, এটা হলো তেলের ব্যাপারে। ডলারের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় 4 থেকে 5 বারের মতো করব। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মনে করে অযৌক্তিক ব্যয় কমানো, ট্যাক্স ভ্যাটের মতো রাজস্ব খাত থেকে বিদ্যুৎ জ্বালানি খাতকে মুক্ত রাখা সহ কিছু নীতি সংস্কার করলে দাম না বাড়িয়েও ঘাটতি সমন্বয় সম্ভব। জ্বালানি নিরাপত্তা বিপর্যস্ত হচ্ছে, আইএমএফ এর কথা, এতে তো কোনো সন্দেহ নেই। বিদ্যুতের দাম না বৃদ্ধি করে সমন্বয় করা সম্ভব, ব্যয় কমায়। কতটা খরচ ব্যয় বাড়ায় লুণ্ঠন করা হয়েছে সে বিষয়টিও তো এখন বিতর্কিত বিষয় হয়ে গেছে। জ্বালানি সুবিচার নিশ্চিত করার কৌশল এগুলো নয়, এগুলো বরঞ্চ জনগণের লুণ্ঠন হচ্ছে, সেই লুণ্ঠনটাকে সুরক্ষা দেওয়ারই নামান্তর। দেশে জ্বালানি তেলের 90% বেশি আমদানি নির্ভর হওয়ায় টাকার অবমূল্যায়নের কারণে নেতিবাচক প্রভাব পড়তে পারে কৌশলগত এই পণ্যটির দামেও। বলার অপেক্ষা রাখে না নতুন চ্যালেঞ্জে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। তবে বাস্তবতা হচ্ছে নীতি প্রণয়নে নেই গ্রাহকের কোনো হাত, আবার নতুন নতুন বৈশ্বিক বাস্তবতায়নেই সাধারণ মানুষের দায়। কিন্তু দিন শেষে এসবের দায়ভার চাপছে গ্রাহকের কাঁধেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাসে 850 টাকার প্রতিবন্ধী ভাতা কিংবা 550 টাকার বিধবা ভাতা, একদিন বাজারে গেলেই ফুরিয়ে যায় পুরো অর্থ। আবার ভাতা ভোগীদের তালিকায় নাম লেখাতে গিয়ে নানা ভোগান্তিতে সত্যিকারের পিছিয়ে পড়া মানুষগুলো। গেল কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ, কিন্তু দরিদ্রতা কমাতে মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। বিশেষজ্ঞরা বলছেন এ খাতের সুফল ভোগ করতে হলে প্রয়োজন বরাদ্দকৃত বাজেটের সুষম বন্টন। জিনাত আরা যশোয়ার রিপোর্টে বিস্তারিত।
মোস্তফা আলী, বয়স ৭০ ছুঁই ছুঁই। এখনও রিকশার প্যাডেল ঘুরলে ঘোরে সংসারের চাকা। বয়স্ক ভাতার কার্ড তৈরির চেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে উপার্জন করা তার কাছে ঢের সহজ। মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে টাকা লাগে, টাকা জোগাড় করতে পারি না, বয়স্ক ভাতা করতে পারি না। ঝোলা কাঁধে দিনভর অলিগলি ঘুরে বেড়ানো বেদে সম্প্রদায়ের এই নারীরা জানেন না সামাজিক নিরাপত্তা খাতের নামে প্রতি বছর তাদের জন্য বরাদ্দ থাকে হাজার হাজার কোটি টাকা। সারাদিন কাজ করি 200, 250, গার্জিয়ানরা 2-4 দেয়, তারা পায়, আর আমরা তো কিছু পাই না। যারা পাচ্ছেন তাদের বরাদ্দের বহর 550 থেকে 850 পর্যন্ত। সংসারের উনুনের আগুনটা ঠিকঠাক জ্বলে তো তাদের? 850 টাকায় বর্তমান বাজারে কি হয়? না চললে কি করবো তাই করি। এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খায় 16,98,00,000 জনসংখ্যার বাংলাদেশে দরিদ্র সীমার নিচে থাকা 18.7% মানুষের কল্যাণে নেয়া সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ নিয়ে। যদিও প্রতি বছরেই বাড়ছে খাতের বরাদ্দ ও সুবিধাভোগীর সংখ্যা। চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রয়েছে 1,26,200 কোটি টাকা, যা মোট বাজেটের 16.58% এবং জিডিপির 2.52%। যেহেতু ইনফ্লেশনের বিষয় আছে, খাদ্য বান্ধব কর্মসূচি এবং আমাদের যে ওপেন মার্কেট সেল, এই দুটোর বাজেটের যাতে বরাদ্দ বাড়ানো হয় এবং আওতা বাড়ানো হয়। খাত, বরাদ্দ, বাজেট, এই শব্দগুলো এসব মানুষের কাছে অনেক কঠিন। তার চেয়েও কঠিন হচ্ছে উপকারভোগীর তালিকায় নিজেদের নাম যুক্ত করা। সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বরাদ্দ বাড়লেও কোনোভাবেই দারিদ্রতা হ্রাসের কাঙ্ক্ষিত সফলতা যেন ভোগ করা যাচ্ছে না। বিশেষজ্ঞদের পরামর্শ, বরাদ্দ বাড়ানোর আগে দরকার বরাদ্দের সুষম বন্টন। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ, বন্টন ও সুবিধাভোগীদের বাস্তবতা নিয়ে কথা বলতে যোগ দিচ্ছেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া। জশোয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ইমদাদ। জি, এই যে জিডিপি বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, তারপরও সামাজিক সুরক্ষা খাতে আমাদের কেন এত বেশি নজর দিতে হচ্ছে? আচ্ছা, বাজেটের আগে প্রতি বছরই বাজেট নিয়ে নানা আলোচনা হয়, নানান কথা ওঠে যে কোন কোন খাতে আসলে গুরুত্ব দেওয়া উচিত, জোর দেওয়া উচিত। সামাজিক নিরাপত্তা খাতটা একটু ভিন্ন ধারার খাতই বলা যায়। এই খাত নিয়ে প্রতি বছরই নানান প্রশ্ন ওঠে, নানান কথা ওঠে যে আসলে এই খাতকে প্রতি বছরই জোর দেওয়া উচিত। কেন জোর দেওয়া উচিত, আমরা সেই চিত্রটাও দেখার চেষ্টা করব। আসলে এই খাতটা কেন? এই খাতটা হচ্ছে দরিদ্র মানুষদেরকে কিংবা পিছিয়ে পড়া অনগ্রসর মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই খাতটা। এবং এই পিছিয়ে পড়া মানুষটা কারা এবং এর সংখ্যা আমাদের দেশে কেমন, এই বিষয়টির দিকে যদি আমরা একটু চোখ রাখতে চাই, তাহলে দেখব যে সামাজিক সুরক্ষা খাতে পিছিয়ে পড়া মানুষের দিকে চোখ রাখার আগে আমাদের একটু পরিসংখ্যান দেখতে হবে যে দরিদ্র বাংলাদেশের মোট জনগোষ্ঠীর মধ্যে 18.7% মানুষ। এবং এটা যদি আমি সংখ্যার হিসাবে আপনাকে বলি ইমদাদ, তাহলে হচ্ছে 3,17,90,000 মতো মানুষ। এবং অতি দরিদ্র আছে মোট জনসংখ্যার 5.6% বা সংখ্যার হিসেবে যদি বলি 95,20,000 মতো মানুষ। অর্থাৎ কিন্তু দেখা যাচ্ছে 4 কোটিরও বেশি মানুষ কিন্তু এই দরিদ্র কিংবা অতি দরিদ্রের তালিকায় আছে। তাহলে কিন্তু এখানে ইমদাদ বোঝাই যাচ্ছে যে কেন আমাদের আসলে এই খাতে জোর দেওয়া উচিত কিংবা গুরুত্ব দেওয়া উচিত। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় যেটা আপনি বললেন যে মাথাপিছু আয় বাড়ছে, জিডিপি বেড়েছে, এটা অবশ্যই সত্য একটি কথা, কারণ আমাদের আসলেই মাথাপিছু আয় বাড়ছে, জিডিপির আকার বাড়ছে, এটা অস্বীকার করার কোনো অবস্থা আসলে আমাদের নেই। এর পাশাপাশি আরও একটি জিনিস বাড়ছে, সেটা হচ্ছে আয় বৈষম্য। আয় বৈষম্যের চিত্রটি আসলে কি, সেই চিত্রটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আয় বৈষম্য কিন্তু আমরা যদি দেখি যে শীর্ষ 5% ধনীর হাতে দেশের মোট সম্পদের 30.04%, অর্থাৎ আমরা যদি বলি দেশের মোট সম্পদের 1/3 কিন্তু শীর্ষ 5% ধনী যারা আছেন তাদের হাতে আছে। এবং এক্ষেত্রে যদি বলি সবচেয়ে নিম্ন আয়ের যারা আছেন সেই 5% মানুষের হাতে আছেন কেবল 0.37%। এখানে আয় বৈষম্যর চিত্রটা আসলে যে কতটা প্রকট এবং এই শীর্ষ 5% ধনী এবং সবচেয়ে নিম্ন আয়ের 5% মানুষের মধ্যে যে পার্থক্য, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আসলে এই যে আমাদের তথ্যগুলো আছে কিংবা পরিসংখ্যান আছে, এগুলি বলে দেয় যে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব কেন দেওয়া দরকার এবং এই মানুষগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আসলে কেন নিয়ে আসা দরকার। আচ্ছা, যাদের এই সুবিধা পাওয়ার কথা, আমরা রিপোর্টে যেটি দেখছিলাম যে অনেক কিছুই আপনি তুলে এনেছেন, যাদের এই বরাদ্দগুলো পাওয়ার কথা আসলেই কি তারা পাচ্ছেন কিনা? একদম, যদি তারা পায় তাহলে তো উন্নয়নটা হতো, আসলে কি তারা পাচ্ছে কিনা আপনি কি দেখেছেন? আমি রিপোর্টে যেমনটা তুলে ধরেছি যে আসলে অনেক মানুষই আছে যারা বলছে সুবিধাভোগীর তালিকায়
সেই অনুযায়ী সুবিধাভোগীর তালিকায় তাদের নাম লেখানোর জন্য যে যে যোগ্যতা বা যে যে দরকার তথ্য তা সব কিছুই তাদের আছে, কিন্তু তারা তাও কেন সুবিধাভোগীর তালিকায় নাম লেখাতে পারছে না। এই প্রশ্ন যদি পাশে রেখে আমরা যাই যে কোন কোন উপখাত এই সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দের মধ্যে থাকে, সেক্ষেত্রে যদি দেখি সবচেয়ে বেশি আমাদের বয়স্ক ভাতা নিয়ে কথা হয়। এই শ্রেণীকে আসলে বলা হয় যে সব থেকে বেশি প্রয়োজন আসলে এই সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দটা। সেক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বয়স্ক ভাতার ক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা বর্তমান চলতি অর্থ বছরে আছে 98,01,000 সুবিধাভোগী, এবং এক্ষেত্রে বরাদ্দ আছে 4,205,96,00,000 টাকা, এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা আছে, সেটা পাচ্ছেন 25,75,000 সুবিধাভোগী, এবং এক্ষেত্রে তাদের জন্য বরাদ্দ আছে 1,711,40,00,000। এবং পেনশন আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আসলে অনগ্রসর মানুষদেরকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু একটু ভিন্ন ধারার আসলে খাত এখানে আছে। যেমন দেখতে পাচ্ছি আমরা সরকারি কর্মচারীদের অবসর ভাতা, সেটা পাচ্ছেন 8 লাখ মানুষ, এবং সেক্ষেত্রে বরাদ্দ আছে সবচেয়ে বেশি পরিমাণ 27,413,78,00,000 টাকা। এবং মুক্তিযোদ্ধা ভাতা বা মুক্তিযোদ্ধাদের সম্মানী যেটাই আমরা বলি, সুবিধাভোগীর সংখ্যা সেখানে আছেন 2 লাখ, এবং বরাদ্দ আছে 568,53,00,000 টাকা। এবং প্রতিবন্ধী ভাতা আছে 29 লাখ মানুষ পাচ্ছেন 2,978,71,71,00,000 টাকা। এখানে আসলে চিত্রটা বোঝা যাচ্ছে যে আমরা যেই শ্রেণীকে বলছি যে তাদের সব থেকে বেশি প্রয়োজন, সেখানে সুবিধাভোগীর সংখ্যাও অনেক বেশি 98 লাখ, কিন্তু বরাদ্দ কেবল 4,000, এবং সরকারি কর্মচারীদের 8 লাখের বিনিময়ে বরাদ্দ আছে 27,000-এর মতো। যশোয়া, যে বিষয়টি দেখছিলাম যে একজন বিধবা বা বয়স্ক ভাতায় যিনি পাচ্ছেন আর কি, মাসে হয়তো 600 টাকার মতো পাচ্ছেন, কিন্তু একদিন বাজারে গেলে 600 টাকা নাই হয়ে যাচ্ছে, সে কিন্তু আর সংসার কিভাবে চালাবে? বরাদ্দটা কি একটু বাড়ানো উচিত কিনা? একদম, আমরা এতক্ষণ তো হাজার হাজার কোটি টাকার হিসেবটা বলছিলাম, দেখে মনে হচ্ছিল অনেক বেশি অঙ্কের অর্থ, হাজার হাজার কোটি টাকা। এটা সামষ্টিক অর্থ। আমরা যদি এখান থেকে ব্যক্তি পর্যায়ে আসি, তাহলে একজন ব্যক্তি কত পাচ্ছে, যে একজন সুবিধাভোগী তার হাতে কত টাকা যাচ্ছে সেটা অর্থবহ হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, 3টি ভাতায় আমরা যদি বলি যেটা আসলে প্রাধান্য দেওয়া হয়, প্রতিবন্ধী ভাতা 850 টাকা, বয়স্ক ভাতা 600 টাকা, এবং বিধবা ভাতা 550 টাকা। আমি আবারও বলছি যে যেই খাতটায় বেশি গুরুত্ব দেওয়া হয় বয়স্ক ভাতা, সেই বয়স্ক ভাতাই যদি আমরা ধরি, আপনি যেমনটা বললেন যে বর্তমান বাজারে আমরা আসলেই বলি যে বাজারে গেলে 600 টাকা নাই হয়ে যাচ্ছে, সেখানে তার মাসিক বরাদ্দ হচ্ছে 600 টাকা। সেই 600 টাকায় তার কি হয়? আমি সামান্য 4টি পণ্যের উদাহরণ যদি দেই, 5 কেজি চাল কিনতে তার বাজারে গেলে 250 টাকা শেষ হয়ে যাচ্ছে, তেল কিনলে 1 লিটার তার 130 টাকা শেষ হয়ে যাচ্ছে, আমি অনেকটা কমিয়ে যদি ধরি তাও 130 টাকা শেষ হয়ে যাচ্ছে, ডাল 1 কেজি কিনলে 110 টাকা শেষ হয়ে যাচ্ছে, ডিম 1 ডজন কিনলে গরিবের আমিষ যেটাকে আমরা বলি সেটাও 150 টাকা শেষ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু মোট তার 4টি পণ্যতে 640 টাকা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে বাজারটা আসলে সে করতে পারছে না। এর বাইরে যদি আমরা বলি তার নিত্য প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক জিনিস, কিন্তু তার চিকিৎসা খরচ কোনো কিছু যদি আমরা পাশেই রাখি, ওগুলো তার দরকার নেই, তার যে প্রধান মৌলিক চাহিদা খাদ্য সেটাও কিন্তু এই বাজারে হচ্ছে না। বাজেটটা আরো এই খাতে বাড়ানো উচিত। আপনি রিপোর্টটিও দেখেছি এবং আপনি যেটি বিশ্লেষণ করলেন সেটিও আমরা দেখেছি। আশা করছি এই বাজেটে তাদের প্রতি একটু নজর দেওয়া হবে। যশোয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জিন্নাত আরা যশোয়া আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। শিগগিরই নতুন স্কেডিউলে চলবে মেট্রো রেল। যাত্রী চাহিদা বিবেচনা করে 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পর পর ছাড়বে ট্রেন। যদিও আপাতত পরিকল্পনা নেই শুক্রবারে চালুর। রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর পরে মেট্রো রেলই দ্বিতীয় কোনো মেগা প্রকল্প, যেখানে শুরুর দিন থেকেই প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবটা মিলে যাচ্ছে খাপে খাপ। শুরু থেকেই এমআরটি কর্তৃপক্ষ যেন এগিয়ে যাচ্ছে তালে তাল মিলিয়ে। উত্তরা থেকে আগারগাঁও 4 ঘন্টা থেকে শুরু, এখন মতিঝিল পর্যন্ত চলছে সকাল থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। তবু যেন তিল ধারণের ঠাঁই নেই। পিক অফ পিক বলে কিছুই নেই এই দ্রুত জানে, সবসময়ই যেন যাত্রীতে ঠাসা। তবু নেই অভিযোগ, সড়কের দীর্ঘ যানজট থেকে মুক্তি যেন বড় পাওয়া। ট্রেন তো বাড়ালে ভালো হয়, ভিতরে গ্যাদারিং হয়ে যায় প্রচুর। ঢাকার জ্যামজটও কমে গেছে। এখনো পর্যন্ত সার্ভিস ভালোই পাইছে। ঘন ঘন ট্রেন সার্ভিস দেওয়া যায়, তাহলে হয়তো আমাদের জন্য উপকার হয়। তবে এই যাত্রী চাপ সামলাতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল। একটি ট্রেন থেকে অপর ট্রেন আসার সময়, অর্থাৎ হেডওয়ে 8 মিনিট থেকে 5 মিনিটে নামিয়ে আনার কথা ভাবছেন তারা। পিক আওয়ারে, যেটাকে আমরা মূল পিক আওয়ার বলি, সেই সময়টাতে কিভাবে আমাদের নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এদিকে এই রেলপথ নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 33,500 কোটি টাকা, যার প্রায় 20,000 কোটি টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, আর বাকি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে এই ঋণের 3 কিস্তি পরিশোধ করেছে কর্তৃপক্ষ। 2টা কিস্তি
প্রথম কিস্তিটা কিন্তু অনেক বড় হয়, কারণ আমরা যে 10 ইয়ার্স গ্রেস পিরিয়ড পেলাম, আমরা এই 10 বছর কোনো ঋণ শোধ করলাম না, তার যে একটা রেট অফ ইন্টারেস্ট হয় এটা সহ আসলটা শোধ করতে হয়, এই বড়টা আমরা কিন্তু পরিশোধ করেছি। বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন আপাতত 6 দিনই চলবে মেট্রো রেল। এখনই শুক্রবার চালুর কোনো পরিকল্পনা তাদের নেই। স্বপ্নবাহন যে এই নগরে স্বস্তি এনেছে সেটা একরকম হলফ করেই বলা যায়। তবে আপাতত ছোটখাটো যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে সেগুলো মূলত যাত্রী সাধারণের অভ্যস্ততার বিষয়। ধীরে ধীরে সেই অভ্যস্ততা যদি সঠিকভাবে যাত্রীরা পালন করে তাহলে পুরোপুরি স্বস্তি মিলবে এই মেট্রো রেল থেকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর হাটে ধানে সপ্তাহ ব্যবধানে মন প্রতি দর কমেছে 200 টাকা পর্যন্ত। এই মুহূর্তে হাটে আছেন সহকর্মী এবার রকি, সরাসরি যাব তার কাছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে জেলার মাঠ থেকে ইতিমধ্যে প্রায় 80% ধান কেটে তোলা হয়েছে এবং এই ধানগুলো চাষিরা এই মুহূর্তে তাদের সংসারের বিভিন্ন প্রয়োজন বা ধার দেনা শোধ এবং যে উপকরণগুলো কিনে থাকেন বাকিতে এই উপকরণগুলো আসলে ধার দেনা শোধের জন্য হাটে ধান তুলে নিয়ে আসছেন। এবং গত এক সপ্তাহের ব্যবধানে হাটগুলোতে কিন্তু পর্যাপ্ত ধানের সরবরাহ আমরা দেখছিলাম এবং সরবরাহ বেশি হওয়ার কারণে কিন্তু গত এক সপ্তাহ আগে যে দরে ধান বিক্রি করেছিলেন তার চেয়ে প্রায় 200 টাকা প্রতি মনে ধানের দর কিন্তু এখানে কম। এবং এই কমের পেছনে আসলে ব্যবসায়ীরা যে যুক্তিগুলো দেখানোর চেষ্টা করছেন এর বিপরীতে কিন্তু চাষিরা বলছেন আসলে 200 টাকা প্রতি মনে কম মানে তাদের কিন্তু উৎপাদন খরচ তোলা কিন্তু এই মুহূর্তে দূর হয়ে দাঁড়িয়েছে। এবং এই মুহূর্তে যে ধানগুলো বেচা কিনা হচ্ছে আমরা যদি একটু দরের সংখ্যাটা জানাই, এখানে জিরা শাল বা কাটারি সুগন্ধি যে সরু চিকন ধান এই ধানটা প্রথম পর্যায়ে 1300 টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন। তবে আজকের হাটে আমরা দেখছিলাম নওগাঁর মহাদেবপুর হাটে সর্বোচ্চ 1100 থেকে 1120 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ 180 থেকে 200 টাকা পর্যন্ত দর এরকম হঠাৎ করে নেমে গেছে। অন্যদিকে মোটা যে ধানগুলো রয়েছে এই ধানগুলো কিন্তু সর্বোচ্চ 950 টাকা। তবে এই দর কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের যুক্তি পাশাপাশি চাষিদের যে অভিযোগগুলো, এই অভিযোগের পাল্টা তীরের জায়গায় আসলে চাষিরা বলছেন যে বাজার সবসময় একটা ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে থাকেন এবং নিয়ন্ত্রণের কারণে কিন্তু এই মুহূর্তে কাঙ্ক্ষিত দর এবং প্রকৃত দর থেকে তারা বঞ্চিত হচ্ছেন। বাজারগুলো আসলে তদারকির দাবি জানাচ্ছেন এখানে। তো এই ছিল নওগাঁর মহাদেবপুরের সার্বিক ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে এমআর রকি। জ্যৈষ্ঠের প্রথম দিনে রাজশাহীতে নামানো শুরু হয়েছে গুটি আম। বিস্তারিত জানবো বানেশ্বর আম বাগানে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাব তার কাছে। মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীর যে আম সেই প্রত্যাশিত আম বাজারে এসেছে এবং আমরা দেখেছি যে প্রথম দিন গুটি জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলোই মূলত যেসব বাগানিরা রয়েছেন তারা গাছ থেকে নামাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এই আমগুলো মূলত আচারের আম হিসেবে পরিচিত এবং এটি ঢাকা শহর সহ অন্যান্য স্থানে ব্যাপারীরা নিয়ে যান এবং তারা আচারের জন্য বিক্রি করেন এবং অনেকেই চাটনি বানান কিংবা বিভিন্ন রান্নার কাজে আসলে ব্যবহার করেন। এবং এই আমটি আমরা যেটি দেখেছি যে বাগান থেকে 1400 টাকা থেকে 1600 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে, অর্থাৎ 35 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং এখানকার বাগানিরা যেটি বলছেন গত বছর এই আমগুলো 1000 টাকা থেকে 1200 টাকা দরে বিক্রি করেছিলেন। এবার যেহেতু আমের উৎপাদন একটু কম সে কারণেই শুরু থেকেই আসলে দাম বেশি। এবং এর পাশাপাশি যে ভালো জাতের আমগুলো রয়েছে অর্থাৎ খুবই সুস্বাদু এবং রসালো জাতের যে আম সেই আমগুলো বাজারে আসবে 25 থেকে 30 মে এবং এর মধ্যে গোপালভোগ, লক্ষণভোগ, রানী পছন্দ, ক্ষীরসাপাত আম পাওয়া যাবে 25 থেকে 30 তারিখের মধ্যে। এবং 10 থেকে 15 জুন পাওয়া যাবে হচ্ছে ল্যাংড়া, আম্রপালি, ফজলি আম এবং জুলাই মাসে পাওয়া যাবে আশ্বিন আম। এখানকার যারা চাষিরা তারা বলছেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে এবার উৎপাদন অনেক কম হবে, যদিও কৃষি বিভাগ দাবি করছেন যে এবার কালবৈশাখী ঝড় হয়নি, যে আমগুলো গাছে রয়েছে সেগুলো খুবই পক্ক হচ্ছে, সেগুলোর আকার বড় হচ্ছে, যে কারণে কৃষকরা লাভবান হবে এবং একই সাথে যে দেশের চাহিদা রয়েছে সেই চাহিদাও পূরণ হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। মওদুদ রানা, রাজশাহী থেকে। পরিবেশের ক্ষতি করে এমন কোনো প্রকল্প সরকার হাতে নেয় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। মঙ্গলবার রাজধানীর গুলশানে অন্তর্ভুক্তিমূলক সবুজ ব্যবসা এবং বাংলাদেশের উত্তর চরগুলোর পরিস্থিতি নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর নেতিবাচক প্রভাব আমাদের মোকাবিলা করতে হচ্ছে। কৃষিতে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের চিন্তাধারায় পরিবর্তন আনার ওপর জোর দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডলারের দর বাড়ায় চাপে জ্বালানি খাত, গ্রাহকের কাঁধে আবারও চাপছে বিদ্যুতের বাড়তি দামের খড়গ। IMF এর প্রেসক্রিপশনে ক্ষুণ্ণ হবে ভোক্তা স্বার্থ, বলছে ক্যাব। শিগগিরই নতুন স্কেজুলে চলবে মেট্রো রেল। 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পর পর ছাড়বে ট্রেন। আপাতত পরিকল্পনা নেই শুক্রবার চালুর। 1.5 বছরে ঋণের 75 কোটি টাকা পরিশোধ। এবং জ্যৈষ্ঠের প্রথম দিনে রাজশাহীর গুটি আম নামানো শুরু। বড় গাছে ফলন কম আর টানা দাবদাহের প্রভাব বাগানে, কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষি বিভাগ। এ ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।